আলাইকুম। দেশে বিদেশে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে বৃক্ষ তথ্য চ্যানেলের পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শকবিন্দু, আজকে আপনাদের নিয়ে আসছি একটা পানের বরজে দেখাবো যে পান উৎপাদন আসলে কতটা জটিলতার সম্মুখীন পড়তে হয় বা কিভাবে করতে হয়, এর পরিচর্যা কেমন বা এটা লাভজনক কেমন, এইসব বিষয় নিয়েই কথা বলবো। দর্শকবিন্দু, আমি এখন কথা বলবো একজন পানের বরজ যিনি করছেন ওনার সঙ্গে। তো আপনারা আমার সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? আল্লাহ খুব ভালো রাখছে। এই যে আপনার এখানে পানের বরজ দেখতেছি, এটা কতদিন ধরে শুরু করছেন? এটা মূলত 2005 সালে থেকে শুরু করেছি। 2005 সাল থেকে? জি। আচ্ছা, এটা কত একর জায়গার উপর শুরু করছেন? প্রথমে শুরু করেছিলাম আপনার 2 বিঘা জমির উপর 66 শতক জায়গা। আচ্ছা। এখন বর্তমান 4 বিঘার উপরে পানের বরজটা করেছি, 2 বিঘা বাড়াইছি। আচ্ছা, তো এটা আপনি যখন শুরু করছেন, এই আমি তো বিশেষ করে আমাদের এলাকার আশেপাশে এই ধরনের পান দেখি না। পাবনাতে পানের বরজ খুবই কম, আমি নাটোরে দেখি বা কুষ্টিয়াতে দেখা যায়। কিন্তু আপনি এই পানের চারাটা প্রথমে কোত্থেকে এনে শুরু করছেন? প্রথমে চারাটা যখন জমিটা রেডি করলাম, রেডি করে চাল বেড়া করিয়ে তখন নাটোরের সাথে যোগাযোগ করলাম। নাটোর পুরুলিয়া গ্রামে থেকে এই পানের বেসন সংগ্রহ করেছি। আচ্ছা। সংগ্রহ করে তখন থেকে লাগাই এখান থেকে উৎপাদন শুরু করেছি। আপনি প্রথম যখন এই পান শুরু করছেন ওই বছরটাতে আপনার কেমন খরচ হয়েছিল? প্রথম যখন পানে বরজ করেছি বিঘাতে 1 লক্ষ টাকা খরচ হয়েছে। আচ্ছা। তারপরে যখন করেছি আরও 4 বছর পরে যখন 2 বিঘা করেছি তখন বিঘাতে 2 লক্ষ টাকা খরচ হয়েছে। তখন জিনিসপাতির দাম বেশি। হ্যাঁ হ্যাঁ। শোলা, বন, বেড়া, এগুলো তো বাঁশ, খুঁটি, এগুলোর দাম বেশি, এই জন্যে 1 লক্ষ টাকা বেশি লেগে গেছে। আচ্ছা, তো এখন এই পানে আপনার পরিচর্যাটা কেমন করতে হয়? পানের পরিচর্যা খুবই জটিল এবং সবসময় পানের বরজের ভিতর লোক থাকতেই হবে। তাই পানে কোন ধরনের কীটনাশক ব্যবহার করতে হয় এটা একটু যদি বলেন। পানের কীটনাশক ব্যবহার করতে হয় পানটা যখন লাগানো হয়। আচ্ছা। নিচে যেমন কেঁচো বা ওই পোকা থাকলে পরে খৈল অথবা সারের সাথে আমরা দানাদার বিষ প্রয়োগ করে থাকি। হ্যাঁ হ্যাঁ। তারপরে যখন পান দেখা যায় যে যদি মাকড় আক্রমণ করে তখন বুঝতে হবে যে পানটার পাতা টান আছে কিনা। পিছনে পানের অবজিষ পাশে তাকালি পরে দেখা যায় মাকড় আক্রমণ করছে, তখন মাকড়নাশক আমরা স্প্রে করি। এবং মাকড়নাশক বলতে ভাটিম্যাক্স, স্কয়ার কোম্পানির ভাটিম্যাক্স আমরা এখানে স্প্রে করি। তাহলে এই কুকরানো বা অন্য ধরনের তখন দেখা যায় মাকড়নাশক একবারে শেষ হয়ে যায়। শেষ হওয়ার পরে পানের পাতাটা টান হয়ে যাচ্ছে, পান চকচকে হচ্ছে, পানটা বাজারজাত করা খুব সহজ হয়। আচ্ছা, আপনার বাগানে এখন আমি যে পানটা দেখতেছি এটা অনেক ছোট ছোট এবং দেখা যাচ্ছে একটু মনে হচ্ছে পুষ্টিহীনতায় ভুগতেছে। আসলে এটার কারণ কি? আপনি এই সিজনের কারণ নাকি এটা শীতের সিজনে পান একটু অত বাড়ে না। শীতের সিজনে পান যেমন এই মাঘ মাস, পৌষ মাঘ মাসে পান খুবই কম কাটে। অতিরিক্ত শীতে পানের যেবার ডোগা আছে, আগা আছে, এইটা হলো এক ধরনের মশরে পয়ে কানা হয়ে থাকে। আচ্ছা। তো এই যে এখন যে আপনারা দেখতেছেন পানের ডোগাটা একটু চকচক করতেছে, গত সপ্তাহে যে একটা বৃষ্টি হয়েছে, ওই বৃষ্টির কারণে ওই মশরেতে কাটিয়ে যা পানের আগাটা একটু চকচক হয়ে বাড়তেছে। যদি বৃষ্টিটা না হইতো তাহলে দেখেন অনেক গাছের ডোগাই আছে একটু ভালো দেখা যাচ্ছে। আচ্ছা, তো আপনার থেকে আর একটা বিষয় জানতে চাচ্ছি। আপনি দীর্ঘ 12 বছর ধরে পানের বরজ করছেন। আসলে
লাভ ছাড়া তো আর কেউ কোনো ব্যবসা করতে চায় না। না। তো সেই ক্ষেত্রে আপনি 12 বছরে কেমন ধরনের প্রফিট বা বেনিফিট পাইছেন এই ব্যবসা থেকে? প্রথমে যখন করলাম তখন আল্লাহ ডেলিভারে খুব ভালো প্রফিট হয়েছে। তখন জনবল মানে লোক সংখ্যা, লেবারের সংখ্যা তখন বেশি ছিল, পাওয়া গেছে। এখন বর্তমান বড় বেশি করে ফেলেছি, এখন লেবারের সংখ্যা কম। আচ্ছা, লেবার মূলত পাওয়াই যায় না। যে অবস্থা হয়েছে, যদি নিজের যদি লোকজন থাকে, নিজেরা যদি কর্ম করা যায়, তাহলে এতে পর্যাপ্ত পরিমাণ প্রফিট আছে। আচ্ছা, এখন বর্তমান লেবারের সংখ্যা খুব কম, বরজের কাম একটু কমই, মানে আমার এলাকায় যেহেতু বরজের লোক নাই, আমার এলাকায় বরজের কামের কোনো লোক পাওয়া যায় না। আচ্ছা, এই লোকগুলো সংগ্রহ করতে হয় নাটোর ডিস্ট্রিক্ট থেকে, যেমন জোনাইল বা পুরুলিয়া, রাজশাহী, বানেশ্বর হইতে। এখন তারাও অনেক দূরে আইসা কাজ করতে চায় না, ওই দিকেই পর্যাপ্ত পরিমাণ বর আছে। তো সেই ক্ষেত্রে আপনি যদি কোনো নতুন উদ্যোক্তা এই ধরনের পানের বরজ করতে চায়, তাদের ক্ষেত্রে আপনার প্রথমত কোন ধরনের পদক্ষেপ নিয়ে কাজ করতে হবে, এটা যদি একটু বলেন। নতুন উদ্যোক্তা যদি পানের বরজে কাজ করতে হয়, আবারটা একদিকে কঠিন আর একদিকে খুব সহজ। যে পানরা একবার ভালো করে লাগা ধরাবার পারলি করে দেখা যায় যে বছরে 2 বার বরজ নামাইতে হয়, আচ্ছা, আষাঢ় মাসে। হ্যাঁ, তো এই বরজগুলা যে 2 বার নামাচ্ছে, তখন দেখা যাচ্ছে যে এই গাছটাই যদি টিকে যায়, তাহলে 16 বছর, 20 বছর, 30 বছর করে খেতে পারে। আচ্ছা, একদিন দেখা যায় রাখা যায় যে একটা গাছ যদি টিকে যায় 30 বছর পর্যন্ত টিকে একটা গাছ থেকে পান পাওয়া সম্ভব। আচ্ছা, কেউ যদি ধরেন স্বল্প পরিসরে করতে চায়, তাহলে কি তার 1 বিঘে জমির উপর যদি করতে চায়, তাহলে কেমন তার খরচ পড়বে বা কেমন লাভ হবে, একটু যদি আপনার এখন 1 বিঘা জমিতে যদি করতে চায়, যদি দেখা যায় যে সে যদি ওই জমিতে নিজে শ্রম দিতে পারে, আচ্ছা, তাহলে 1 বিঘা জমি থেকে বছরে 3 থেকে 4 লক্ষ টাকা সে ইনকাম করতে পারে। সম্ভব, সঠিক পরিচর্যা করতে হবে, তদারকির মাধ্যমে। কিন্তু পানের বরজে একটা অত্যাধিক খরচ আছে এখানে, যেমন সরিষার খৈল, হ্যাঁ হ্যাঁ, তারপরে টিএসপি, আচ্ছা, এমপিও, জিপ সার, দস্তা, বরণ, এগুলো সমস্ত কিছুই ব্যবহার করতে হয়। আচ্ছা, যখন এই আপনি 12 বছর ধরে যেহেতু এই পানের বরজ শুরু করছেন, এটা আপনার কৃষি গবেষণার কোনো সহায়তা নেন নাই এই পান উৎপাদনের? কৃষি গবেষণার সহায়তা নেই, এটা ভুল। তারা মাঝে মাঝে এসে আমার বরকে পরিদর্শন করে যায়। আচ্ছা, কিন্তু তারা তেমন কোনো সহযোগিতা করে নাই। তারপরও সহযোগিতা করেছে, যদি দেখা যায় যে মোবাইল করা লাগে, যে হয়তো একটা মানে রোগ প্রতিরোধ রোগ হয়েছে, সেটা আমি বুঝতেছি না, তাদের মোবাইল করলে পরে তারা আসে তারা একটা প্রেসক্রিপশন করে দিয়ে যায় যে এইটা ব্যবহার করেন, এইভাবে চলেন, তাহলে রোগ একবারে নির্মূল হয়ে যাবে। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনি এই যে আমরা যে বরজ সম্পর্কে কথা শুনলাম এতক্ষণ, আসলে সুলতান ভাই যে মেসেজটা দিল, যদি কেউ নতুনভাবে এই বরজগুলো করতে চায়, ওনার যে মেসেজটা, এটা সম্পূর্ণভাবে যদি ভালো করে কেউ ফলো করে, তাহলে দেখা যাচ্ছে যে একজন সফল পানের বরজ সে তৈরি করতে পারবে বা তার থেকে ভালো একটা প্রফিট পাবে। তো সুলতান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের বৃক্ষ তথ্য চ্যানেলকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শকবৃন্দু, আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আশা করি দেখা হবে পরবর্তী প্রতিবেদনে।